নমস্কার, ডাব্লিউবি এডুকেয়ারের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমরা ইতিহাসের সমস্ত প্রিভিয়াস ইয়ার্সগুলো সলভ করছিলাম। ইতিহাসের ওপর বিভিন্ন এক্সামে আসা যে কোশ্চেনগুলো ছিল প্রিভিয়াস ইয়ার্সে, সেগুলো আমরা কমপ্লিট করছিলাম। আমরা ক্র্যাকের বইটা থেকে দেখছিলাম যে কী কী প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো ছিল, সেগুলো আমরা কভার করছিলাম। তো আজকে আমরা যতটুকু করেছিলাম আগের দিন, তারপর থেকে স্টার্ট করব। চলো দেখে নিই তারপরে কোশ্চেনটা কী ছিল। মেগাস্থেনিস কে ছিলেন? অপশান কি আছে দেখো, সেলুকাসের দূত, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী, গ্রিক পরিব্রাজক, চীনা পরিভ্রমণকারী। কি হবে? মেগাস্থেনিস ছিলেন সেলুকাসের দূত। নেক্সট, তারপর এটা কি বলেছে? ভারতীয় দর্শনে প্রাচীনতম মতবাদী গোষ্ঠীর বা স্কুল হলো, কি হবে? ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী হচ্ছে সাংখ্য। কি হবে? সাংখ্য। নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? নন্দবংশের প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ হলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মিতাক্ষরা ছিলেন? মিতাক্ষরা ছিলেন বিজ্ঞানেশ্বর। কে ছিলেন? মিতাক্ষরা বিজ্ঞানেশ্বর। নেক্সট, সূর্য সিদ্ধান্তের লেখক কে? সূর্য সিদ্ধান্ত লিখেছিল বরাহমিহির। বরাহমিহির রচিত সূর্য সিদ্ধান্ত। মেহেরগড় সভ্যতার টারকোয়াচ কোথা থেকে আমদানি করা হতো? কোথা থেকে আমদানি করা হতো? পারস্য। পারস্য থেকে আমদানি করা হতো। মেহেরগড় সভ্যতার কোথা থেকে কুমোরের চাকা আনা হয়েছিল? কুমোরের চাকা আনা হয়েছিল সুমের। সুমের থেকে আনা হয়েছিল কুমোরের চাকা। মেহেরগড় সভ্যতায় কোন পর্যায়ে তামার আংটি পাওয়া যায়? তামার আংটি পাওয়া গেছিল প্রথম পর্যায়ে। মেহেরগড় সভ্যতার প্রথম পর্যায়ে তামার আংটি পাওয়া যায়। সিন্ধু সভ্যতার পূর্বে কোন উল্লেখযোগ্য সভ্যতার আবিষ্কার হয়েছে? সিন্ধু সভ্যতারও আগে আবিষ্কার হয়েছে যে সভ্যতা, সেটি হলো মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা। সিন্ধু সভ্যতায় সুতিবস্ত্র কি নামে পরিচিত ছিল? সিন্ধ। সিন্ধ নামে পরিচিত ছিল সুতিবস্ত্র। নেক্সট, তারপর এটা কি বলেছে? সিন্ধু অববাহিকার বাইরে কোন নদীটি সিন্ধু সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? সরস্বতী নদী। সরস্বতী নদী সিন্ধু সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বুরজাহাম কথাটির অর্থ কি? বুরজাহাম কথাটির অর্থ হলো জন্মস্থান। জন্মস্থান। পরবর্তী বৈদিক যুগের বিচারের দায়িত্ব ছিল কার ওপরে? পরবর্তী বৈদিক যুগের বিচারের দায়িত্ব ছিল অধ্যক্ষের ওপরে। কার ওপরে? অধ্যক্ষের ওপরে। পরবর্তী বৈদিক যুগে রাজারা কোন উপাধি গ্রহণ করতেন? সম্রাট উপাধি গ্রহণ করতেন। পরবর্তী বৈদিক যুগে রাজারা সম্রাট উপাধি গ্রহণ করতেন। নিম্নে কোন রাজ্যটি ব্রাহ্মণ্য সংস্কৃতির অন্যতম কেন্দ্র ছিল? কুরু। কুরু ছিল ব্রাহ্মণ্য সংস্কৃতির অন্যতম কেন্দ্র। নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্য যে নন্দ সেনাপতিকে পরাস্ত করেন তার নাম কি? দুশাল। চন্দ্রগুপ্ত মৌর্য যে নন্দ সেনাপতিকে পরাজিত করেন তার নাম হলো দুশাল। নেক্সট, মৌর্য যুগে জেলার প্রধান শাসনকর্তাকে কি বলা হতো? মৌর্য যুগে জেলার প্রধান শাসনকর্তাকে বলা হতো সমাহর্তা। কি বলা হতো? সমাহর্তা। নেক্সট, কোন দেশের সেনাপতির নিকট কনিষ্ক পরাজিত হন? কনিষ্ক পরাজিত হন চীন দেশের সেনাপতির নিকট। চীন দেশের সেনাপতির নিকট। ভারতীয় নাটকে যবনিকা বা পর্দার ব্যবহার কোন দেশের প্রভাব বলে মনে করা হয়? যবনিকা বা পর্দার ব্যবহার গ্রিক দেশের প্রভাব। গ্রিক দেশের প্রভাব। মৌর্য যুগে রাজার খাস জমিকে কি বলা হতো? সীতা জমি। কি বলা হতো? সীতা জমি। নিম্নে কোনটি অশ্বঘোষ রচিত নয়? দেখো, বজ্রসূচি, সূত্রালঙ্কার, সৌন্ধরা, নন্দন কাব্য, এগুলো সবই হচ্ছে অশ্বঘোষ রচিত। কোনটা অশ্বঘোষের রচিত নয়? মাধ্যমিক সূত্র। মাধ্যমিক সূত্র অশ্বঘোষ রচিত নয়। নেক্সট, তারপর এটা কি বলেছে? নিম্নে কোন সিংহল রাজ সমুদ্রগুপ্তের অনুমতিক্রমে বোধগয়ায় একটি বৌদ্ধ মঠ স্থাপন করেছিলেন? কে করেছিলেন? নিম্নে কোন সিংহল রাজ সমুদ্রগুপ্তের অনুমতিক্রমে বোধগয়ায় একটি বৌদ্ধ মঠ স্থাপন করেছিলেন? কি হবে? মেঘবর্ণ। মেঘবর্ণ সিংহলের রাজা ছিল। সিংহলের রাজা মেঘবর্ণ। নিম্নে কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগের অগ্রদূত বলেছেন? কোন ঐতিহাসিক বলেছেন সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগের অগ্রদূত? গোখলে। গোখলে। নেক্সট, ইরান লিপিটি পাওয়া গেছে কোথায়? ইরান লিপিটি পাওয়া গেছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে। নিম্নে কোন লিপিটি তারিখবিহীন? তারিখবিহীন লিপি হচ্ছে ভিটারি। ভিটারি লিপিটি তারিখবিহীন।
নেক্সট, এলাহাবাদ প্রশস্তি কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায় রচিত। এলাহাবাদ প্রশস্তি সংস্কৃত ভাষায় রচিত। নিম্নের কোন শাসককে গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজা বলা হয়? গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজা হচ্ছে বুধগুপ্ত। বুধগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজা। শশাঙ্কের বিরুদ্ধে কোন কামরূপ রাজা হর্ষবর্ধনের সঙ্গে যোগ দিয়েছিলেন? ভাস্কর বর্মন। কে যোগ দিয়েছিলেন শশাঙ্কের বিরুদ্ধে হর্ষবর্ধনের সঙ্গে? ভাস্কর বর্মন। হর্ষবর্ধনের কনৌজ ধর্মসভা কত দিনে স্থায়ী ছিল? হর্ষবর্ধনের কনৌজ ধর্মসভা 18 দিন স্থায়ী ছিল। কোশ্চেনের প্যাটার্ন বুঝতে পারছো? অনেক কিন্তু ট্রিকি কোশ্চেনও আছে, যেমন হচ্ছে দেখো এই যে কোশ্চেনটাই আমরা করলাম, হর্ষবর্ধনের কনৌজ ধর্মসভা কতদিন স্থায়ী ছিল? 18 দিন। ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে ভীষণ মানে বই টপিক যেগুলো আছে আমাদের মেন, মানে ইতিহাস যখন আমরা থরলি পড়ি, যে কোনো টেক্সট বুক টপিক ধরে যদি পড়ি তবেই কিন্তু এই পয়েন্টসগুলো আমরা পাই। এমনি ধরো এটা কার লেখা, এ কার সময় এসেছিল, এগুলো তো হাইলাইটেড, এগুলো তো আমরা জানি আসে, কিন্তু যেগুলো ছোট ছোট যে কোশ্চেন, যেগুলো একমাত্র যে কোনো টেক্সট বুক থরলি পড়লেই আমরা পাবো, সেগুলোই কোশ্চেনগুলোই কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে বারবার এসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট, তারপরে কোশ্চেনটা দেখো কি বলেছে, হর্ষবর্ধনের রাজত্বকালে কুমারমাত্য কাদের বলা হতো? কুমারমাত্য কাদের বলা হতো? বিশেষ গুরুত্বপূর্ণ আমলাদের। বিশেষ গুরুত্বপূর্ণ আমলাদের হর্ষবর্ধনের রাজত্বকালে কুমারমাত্য বলা হতো। নেক্সট, তারপরে একটা কোশ্চেনটা দেখো, হর্ষবর্ধনের সময় যে 3 ধরনের কর আদায় করা হতো তার মধ্যে দুটি হলো ভাগ ও বলি, তৃতীয় করটা কি? মল্ল। মল্ল। হর্ষবর্ধনের সময় কি কি কর ছিল? 3টে কর ছিল, ভাগ, বলি আর মল্ল। ঠিক আছে। নেক্সট, তারপর এটা কি বলেছে, মহাবীর চরিত এবং মালতী মাধবের রচয়িতাকে? ভবভূতি। ভবভূতি রচিত মহাবীর চরিত এবং মালতী মাধব। নেক্সট, তারপর এটা কি বলেছে, রোটাসগড় লিপি থেকে শশাঙ্কের কোন নামের উল্লেখ পাওয়া যায়? রোটাসগড় লিপি থেকে শশাঙ্কের শ্রী মহাসামন্ত শশাঙ্ক এই নামটার উল্লেখ পাওয়া যায়, শ্রী মহাসামন্ত শশাঙ্ক। হর্ষবর্ধনের সময় বাণিজ্য শুল্ককে কি বলা হতো? হিরণ্য। হর্ষবর্ধনের সময় বাণিজ্য শুল্ককে বলা হতো হিরণ্য। সেতুবন্ধ কাব্যের রচয়িতাকে? দামোদর সেন। দামোদর সেন রচিত সেতুবন্ধ। নেক্সট, হর্ষবর্ধনের সময় অশ্বারোহী বাহিনীর প্রধানকে কি বলা হতো? হর্ষবর্ধনের সময় অশ্বারোহী বাহিনীর প্রধানকে বলা হতো কুন্তল। কি বলা হতো? কুন্তল। নেক্সট, আর্য মঞ্জু শ্রীমূল কল্পের রচয়িতাকে? আর্য মঞ্জু শ্রীমূল কল্পের রচয়িতা হলেন পরমার্থ। কে? পরমার্থ। নেক্সট, গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য কোন যুদ্ধবাজ জাতি দায়ী ছিল? মঙ্গল জাতি দায়ী ছিল। গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য মঙ্গল জাতি দায়ী ছিল। ভাস্কর বর্মন কোথাকার রাজা ছিলেন? কামরূপের রাজা ছিলেন ভাস্কর বর্মন। কামরূপের রাজা ছিলেন ভাস্কর বর্মন। হিউয়েনসাং যখন ভারতে আসেন তখন পল্লব বংশের রাজা কে ছিলেন? প্রথম নরসিংহ বর্মন। হিউয়েনসাং যখন ভারতে আসেন তখন পল্লব বংশের রাজা কে ছিলেন? প্রথম নরসিংহ বর্মন। নিম্নের কোনটি জম্মু এবং কাশ্মীরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিশিষ্ট জায়গা? কি হবে? বুরজাহোম। বুরজাহোম কিন্তু জম্মু কাশ্মীরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিশিষ্ট জায়গা। দণ্ডভুক্তি বলতে নিম্নের কোন অঞ্চলকে বোঝায়? মেদিনীপুরের দাঁতন। মেদিনীপুরের দাঁতনকে বলা হয় দণ্ডভুক্তি। আজকে এই কটা কোশ্চেনই থাক। আশা করি যে কোশ্চেনগুলো আমরা করলাম সেগুলো তোমাদের কিছু না কিছু উপকারে অবশ্যই আসবে। ভিডিওটা যদি তোমরা লাস্ট অবধি দেখে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও এবং যে কোনো কোশ্চেন যদি তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব যথাসম্ভব হেল্প করার। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের লক্ষ্যে পৌঁছে যাও। থ্যাংক ইউ।